ইউজিসির ঘোষণার পর হল ছাড়ছে শিক্ষার্থীরা। অনড় আন্দোলনকারীরা সিদ্ধান্ত ছাড়াই শেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। রাতভর উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস। রোকেয়া হল থেকে বের করে দেয়া হয় 10 ছাত্রলীগ নেত্রীকে। সব ছাত্রী হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। শিক্ষার্থীদের নিরাপত্তায় দেশের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। 18 জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত। পবিত্র আশুরা আজ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। হাই হোসেন ধ্বনিতে মাতম। এবং আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে কোটা সংস্কার আন্দোলন। ঢাকার রাজপথকে রণক্ষেত্রের সঙ্গে তুলনা করে নানা সংবাদ প্রকাশ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এদিকে গতকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেওয়ার পর আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীকেই হল ছাড়তে দেখা গেছে। তবে অনড় কোটা আন্দোলনকারীরা। অবস্থাটা যে কোন দিকে যাবে, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে কালকে তো দেখছি যে কয়েকজন মারা গেছে। এখন আমাদের ফ্যামিলি থেকেও তো আসলে অনেক চিন্তা ভাবনা করছে। এখন এই সব দিক বিবেচনা করে আজকে সকাল পর্যন্ত চিন্তা করেছিলাম যে থাকবো, তো এখন যখন দেখতেছি যে পুরো হলটি ফাঁকা হয়ে যাচ্ছে তখন আসলে বুঝতে পারছি কি করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ অবস্থা জানাতে সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত হচ্ছেন। সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে। চলমান কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ এবং গত কয়েকদিন ধরেই সারা দেশে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের পর গতকালকে কিন্তু ইউজিসি দেশের সবগুলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং এরপর থেকে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে হল ছাড়তে শুরু করেছে। যদিও সংখ্যাটা এখনো খুব বেশি না, আমরা দেখছি 1-2 করে শিক্ষার্থীরা হল ছাড়ছেন এবং আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে রয়েছে। এখান থেকেও কিন্তু শিক্ষার্থীরা একে একে বের হচ্ছেন, তারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা নিরাপত্তার কথা চিন্তা করেই আসলে হল ছাড়ছেন, যেহেতু ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য তারা আসলে সেই নির্দেশনা মেনেই আসলে হল ছাড়ছেন। তারা আরো যেটি বলছেন যে গত কয়েকদিন ধরেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং গতকালকের পর তাদের নিরাপত্তা ব্যবস্থা আসলে খুব বেশি জোরদার করা হয়নি বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দিকেও শিক্ষার্থীরা নানা অভিযোগ তুলছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুব বেশি শিক্ষার্থীদের সাপোর্ট দিতে দেখা যায়নি বলেও কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছেন। তো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতেও 1-2 করে শিক্ষার্থীরা ছাড়ছেন। তারা তাদের ব্যাগ, বইপত্র, টেবিল, অনেকের আমরা দেখছি তাদের আসবাবপত্রগুলো আসলে কিন্তু তারা নিয়ে আসলে ঢাকা ছাড়ছেন এবং তারা যেটি বলছেন তারা এখন পর্যন্ত জানেন না আসলে কতদিনের জন্য তাদেরকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকতে হবে বা বাড়িতে গিয়ে থাকতে হবে। এজন্য তারা আসলে সার্বিক প্রস্তুতি নিয়েই কিন্তু বের হচ্ছেন। তো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীদের হল ছাড়ার এই ছিল সর্বশেষ খবর। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তের পর অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দর্শক বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত আসলে কি, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। জ্যোতি, গতকাল সারাদিন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ এবং পুলিশের যে সংঘর্ষে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কিন্তু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকারের ধারাবাহিকতায় আজ সকাল 10:30টার দিকে কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসে প্রশাসন এবং 1 ঘন্টাব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। এই সভার শেষে সিন্ডিকেট সভার যে সিদ্ধান্ত সেটি কিন্তু জানানো হয়, অর্থাৎ আজকে বেলা 1টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল 10টা
10টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এখন পর্যন্ত হলগুলোতে যেটা দেখেছি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু হল ছাড়া শুরু করেছে এবং হল তারা ছাড়ছে। তবে যারা দূরের শিক্ষার্থী রয়েছে অর্থাৎ যাতায়াতের সমস্যা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত হল ছাড়েনি। এবং হলগুলোতে আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে ছাত্রলীগের কিছু কিছু নেতাকর্মী এখনো হলে রয়েছে এবং সাধারণ কিছু শিক্ষার্থী রয়েছে। এই ক্যাম্পাস জুড়ে কিন্তু একেবারেই থমথমে পরিবেশ বিরাজ করছে, শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকেই খুব সকালে হল ছেড়েছেন, সিদ্ধান্ত হওয়ার আগেই কিন্তু তারা বলছেন যে তারা একটি ম্যাসেজ ছিল তাদের কাছে যে রাতে হয়তো হলগুলাই আজকে রাতে ছাত্রলীগের যারা নেতাকর্মী আছে তারা হামলা করতে পারে বা একটি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আতঙ্কে সাধারণ যারা শিক্ষার্থী তারা কিন্তু আগে ভাগে হলগুলা ছেড়ে চলে গেছে। তবে যারা এখন পর্যন্ত রয়েছে তারা কিন্তু পড়েছে মহাবিপদে। তারা বলছে তাদের বাসা অনেক দূরে এবং যাতায়াতের তাদের সমস্যা রয়েছে। আসলে তারা কিভাবে হঠাৎ করে এই পরিস্থিতির মধ্যে হল ছাড়বে তারা কিন্তু বুঝতে পারছে না। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একপাশে যেমন সাধারণ কিছু শিক্ষার্থী রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু মহড়া চলতেছে। তবে এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি যে কোনো ধরনের কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সর্বশেষ এতটুকুই বলা যায় যে এই যে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার যে কারণে কিন্তু আজকে সকাল 10:30টার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং হলগুলো কিন্তু ছাড়ার নির্দেশ দিয়েছে। এবং আজকে সকাল 1টার মধ্যে দুপুর 1টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে এবং আগামীকাল সকাল 10টার মধ্যে কিন্তু ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া আছে। এখন পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু একেবারেই থমথমি পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি, আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছিলেন কুষ্টিয়া থেকে। দিনভর সংঘর্ষের পর রাতেও উত্তপ্ত ছিল বিভিন্ন ক্যাম্পাস। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের তোপের মুখে হল ছাড়তে বাধ্য হয় ওই হলের ছাত্রলীগ সভাপতি সহ 10 নেত্রী। মঙ্গলবার রাত 12টার দিকে ছাত্রলীগের 10 নেত্রী প্রক্টোরিয়াল বডির সহায়তায় হল ছেড়ে বেরিয়ে যান। রাত 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান জানান হল ছাড়তে বাধ্য হওয়া ছাত্রলীগ সভাপতির নাম আতিকা বিনতে হুসাইন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটিরও সাংগঠনিক সম্পাদক। কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি শেষে রাতে হলে ফেরেন সাধারণ ছাত্রীরা। আর টিএসসির রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সমাবেশ শেষে হলে ফেরেন ছাত্রলীগ নেত্রীরা। এ সময় উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রোকেয়া হল ছাড়াও আরও কয়েকটি ছাত্রী হলে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়ার পাশাপাশি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ছাত্র আবাসিক হলেও ছিল রাতভর উত্তেজনা। থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সকাল থেকে বিজয় 71 হল, রোকেয়া হল, কবি জসিমউদ্দিন হল, মাস্টারদা সূর্য সেন হল সহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেকেই বেরিয়ে যাচ্ছেন। তাদের ব্যাগ গুছিয়ে হল ছাড়তে দেখা গেছে। এদিকে ঢাবির বিভিন্ন হলে বহিরাগত আছে এমন সংবাদের ভিত্তিতে রাত থেকেই উত্তেজনা ছড়ায় ঢাবির বিভিন্ন হলে। সকালে জসিমউদ্দিন বিজয় 71 হল থেকে ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগতদের হল বের করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে 7 জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে এ অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযান শেষে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, কয়েক বোতল পেট্রোল, বিপুল সংখ্যক লাঠি সোটা ও 60টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত 7 জনের মধ্যে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। আপনারা নিজেরা দেখেছেন প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায়
সাতজনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। এই আন্দোলনকে, কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি, যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি, তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। কোটা সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে বিক্ষোভ সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন তারা। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এই কর্মসূচির ঘোষণা দেন কোটা বিরোধী আন্দোলনকারীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আজ দুপুর 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালনের জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ। কোটা আন্দোলন ঘিরে চলমান সহিংস পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে 18 জুলাই অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষাও। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির পক্ষ থেকে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অবিলম্বে সরকারি বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। ইউজিসি জানায় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য কলেজও বন্ধ থাকবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এর আওতায় পড়বে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও সংঘর্ষ এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। ঢাকার রাজপথকে রণক্ষেত্রের সঙ্গে তুলনা করে ফলাও করে খবর প্রকাশ করেছে বিবিসি ও আল জাজিরা। এই সংঘর্ষের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির সমর্থন রয়েছে বলেও উঠে এসেছে সিবিসির নিউজে। এছাড়াও এনডিটিভি, আনাদোলু, এজেন্সি এপিও গুরুত্ব সহকারে বাংলাদেশের এ খবরটি প্রচার করছে। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্টে। দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এখন হট টপিক আন্তর্জাতিক মহলেও। এই আন্দোলন এখন ছাত্রলীগ, শিক্ষার্থী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রূপ নিয়েছে। রাজপথ ছাপিয়ে বিশ্ববিদ্যালয়গুলো এখন রণক্ষেত্র। বুধবার বিবিসির প্রতিবেদনে এসেছে চাকরিতে প্রবেশে কোটা ইস্যুটি বাংলাদেশ সরকারকে বিপদে ঠেলে দিয়েছে। পুলিশের বরাতে আল জাজিরা বলছে, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কোটা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে প্রাণ গেছে কয়েকজনের। অচল যোগাযোগ ব্যবস্থা। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানের বরাতে আল জাজিরা আরও জানায়, উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় পুলিশকে। তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিতে এসেছে, রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে? কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বক্তব্যের জের ধরেই বিক্ষোভ দাবানলে রূপ নিয়েছে। এই আন্দোলনে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে ছাত্রলীগ ও যুবদল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিবিসি নিউজে এসেছে, আন্দোলনে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে। এছাড়া এবিপি, এনডিটিভি, ওয়াশিংটন পোস্টের শিরোনামে গুরুত্বের সঙ্গে এসেছে বাংলাদেশের এই চলমান ঘটনা। কোটা ইস্যুতে উচ্চ আদালতের রায়ের পর থেকে গেল কয়েকদিন হলো আন্দোলনের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে এখন যোগ দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। টানা আন্দোলন ও বাংলা ব্লকেট নামে চলছে অবরোধের মতো বড় ধরনের কর্মসূচি। এতে ঢাকায় চরম যানজটে দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
এবার অন্যান্য প্রসঙ্গ। আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল করছে শিয়া সম্প্রদায়। সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিল শুরু হয়। খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন মাতম তুলেন লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায় মিছিল। পরে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে শেষ হবে শোকের মিছিল। এর আগে সকাল 10টায় বের হওয়ার জন্য মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেওয়ার প্রস্তুতি নেন। হুসেন হাসেন দিনের জন্য কুরবানি করছে, রক্ত ঝরাইছে, তার জন্য আমরা শোক পালন করি মুহররমের মাস 10 তারিখ। দেখছেন সংবাদ দুপুর। বছর শুরুতেই নবম শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড রেজিস্ট্রেশন সম্পন্ন করার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি কার্যক্রম। অর্ধ বছর পেরিয়ে গেলেও রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু না হওয়ায় চরম উৎকণ্ঠায় পড়েছে দেশের 10 লাখ শিক্ষার্থী। বোর্ড কর্তৃপক্ষ বলছে যে অভিন্ন শিক্ষা প্রক্রিয়া শুরু হওয়ায় বিষয়ভিত্তিক কোড নম্বর জটিলতায় এখনো শুরু করা যায়নি রেজিস্ট্রেশন কার্যক্রম। শাইন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে থাকছে। সাধারণ সময়ে বছরের প্রথমার্ধেই নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে বোর্ড কর্তৃপক্ষ। এজন্য মার্চ এপ্রিলের মধ্যেই স্কুলগুলো নিয়মিত শিক্ষার্থীদের তথ্যাদি স্থানীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠায়। কিন্তু চলতি শিক্ষাবর্ষের 6 মাস পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি এবছরের রেজিস্ট্রেশন কার্যক্রম। সঠিক সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে তৈরি হয় এসএসসি পরীক্ষা বিলম্বিত হবার সম্ভাবনা। এতে চরম দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এবছর যেহেতু এটা হয় না, এটা অবশ্যই আমরা উদ্বিগ্ন শিক্ষার্থীদের নিয়ে, যে কবে এটা হবে সেটাও আমরা জানি না, এবং স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা সরাসরি বলে দেন বোর্ডের কোনো নির্দেশনা নাই। এবছর নবম শ্রেণীর শিক্ষার্থীদের শুরু হয়েছে সমন্বিতভাবে পাঠদান। বছরের অর্ধেক পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর কোনো তথ্য নেই স্কুল কর্তৃপক্ষের কাছে। এবছর এখন পর্যন্ত বোর্ড থেকে আমাদের কোনো নির্দেশনা আসে না, তবে আমরা আভ্যন্তরীণভাবে মেয়েদের কাছ থেকে তথ্য হালনাগাদ করে আমাদের কম্পিউটারে এন্ট্রি করে রাখছি। সমন্বিত শিক্ষা কার্যক্রমে বিষয়ভিত্তিক কোড নির্ধারিত না হওয়ায় চলতি শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানায় বোর্ড কর্তৃপক্ষ। এখন এটা নিয়ে কাজ চলতেছে বিষয়ভিত্তিক, যেহেতু সায়েন্স আর্টস কমার্স ভাগ করা নাই, তাহলে একটু জটিলতা আছে। তাই সুতরাং এই জটিলতার কারণে হয়তো একটু সময় লাগতেছে, কিন্তু সময় কোনো ফ্যাক্টর না। আমরা নির্দিষ্ট সময় আমাদের ছাত্রছাত্রীদের যথা নিয়মে রেজিস্ট্রেশন কাজ করিয়ে নেব। চলতি শিক্ষাবর্ষে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অভিন্ন 10টি বিষয়ে পাঠদান করা হচ্ছে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় পানি বাড়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে কয়েকদিনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকশো বিঘা ফসলি জমি। এতে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে সীমান্তবর্তী পাঁকা ও দুর্লভপুর ইউনিয়ন। অব্যাহত ভাঙনে চরম উৎকণ্ঠায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। ভাঙন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। নদীর পানি যতই বাড়ছে ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে পদ্মা। স্রোত বাড়ায় ভয়াবহ নদী ভাঙনের কবলে শিবগঞ্জ উপজেলার পাকা ও দুর্লভপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা। এরই মধ্যে কয়েকদিনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকশো বিঘা ফসলি জমি। এতে চরম আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তবর্তীরা পৈতৃক ভিটামাটি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকের আবাদি জমি সহ স্থাপনা হারিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। বাড়িঘর সব নেমে চলে গেল, বসত কিনতে পারি না, কিছু কিনতে পারি না। আমরা ওই পারে ছিলাম, আস্তে আস্তে মনে হতে আছে, এখন তো আবার ভাঙতে হবে। 2 কিলো উপরি হবে জমি ভাঙনে ভেঙে গেছে। ঘুমাইতে পাই না, আপনি এটা ব্যবস্থা করেন, আর লদিটা বাইন্ধে দেন আপনার। এমন মানবেতর পরিস্থিতিতেও কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কেউ আমার পরীক্ষা প্লেন এগুলা মেম্বার চেয়ারম্যান এমপি কেউ আসে না নদীর কান্ধায়, মানে দেখতে আসে না। বাড়ি ঘর ভেঙে আছে, আপনারা দেখতে পাবেন। আমাদের গ্রাম ভাঙতি আছে, আমরা মনে করি নিঃস্ব হয়ে গেলাম। হাজার হাজার সম্পত্তি মনে করি যে ভেঙে চলে যাচ্ছে। আমরা আবেদন জানাচ্ছি যে জায়গাটা রক্ষা করার ব্যবস্থা করতে হবে।
ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে অচিরেই হারিয়ে যাবে সীমান্তবর্তী পাকা ইউনিয়ন, এমন আশঙ্কা স্থানীয় জনপ্রতিনিধির। এই মুহূর্তে যদি এই নদীর দুই পার অর্থাৎ ডান বাম দুই তীর যদি এখনো এর সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে অচিরেই আমার মনে হয় 12 নম্বর ইউনিয়ন পরিষদটি বিলুপ্ত হওয়ার পথে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, অর্থ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। বিসিডিপিটা আমাদের বোর্ড থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে যাচ্ছে এখন। তারপরে এখানে হলে কাজ করা যাবে, কারণ অনেক এরিয়া ভাঙতেছে। ডিপিপি বানাচ্ছে, স্টাডি হয়েছে, 2 বছর স্টাডি করছে, তারপরে আবার ডিপিপি হয়েছে। স্থানীয়ভাবে পদ্মার ভাঙন রোধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রকৃতির অপার সৌন্দর্য, পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা ঝর্ণা। বর্ষায় পাহাড়ি ঝর্ণাগুলো ফিরে পেয়েছে পূর্ণ যৌবন। রাঙামাটিতে রয়েছে ছোট বড় অসংখ্য ঝর্ণা। বছরের অন্যান্য সময়ে পানি না থাকলেও বর্ষা মৌসুমে ঝর্ণার মোহনীয় রূপ দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। রাঙামাটি থেকে মিশু মল্লিকের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। পাহাড়ের গা ঘেঁষে টলমলে স্বচ্ছ পানির ধারা গড়িয়ে পড়ছে এভাবেই। শুষ্ক মৌসুমের মলিনতা শেষে বর্ষার শুরুতে ঝর্ণাগুলো এখন ফিরেছে স্বমহিমায়। রাঙামাটিতে অসংখ্য ছোট বড় ঝর্ণার মধ্যে দর্শনার্থীদের পছন্দের শীর্ষে সুবলং ঝর্ণা। প্রায় 300 ফুট উপর থেকে পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসে শুভ্র জল এবং সেই পানি গিয়ে মিশে কাপ্তাই হ্রদে। ঝর্ণা শীতলে বাড়িধারা মুগ্ধ করে দর্শনার্থীদের। আসলে অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। আপনারা সবাই আসবেন, রাঙামাটি আসলে অন্তত সুবলং ঝর্ণা না দেখে কেউ যাবেন না। প্রকৃতির যে একটা যে মায়া, সেই মায়া তিনি যেন হাত মেলে দিয়েছেন এই প্রকৃতির মাঝখানে। সুবলং ঝর্ণাটা আসলে খুবই সুন্দর, খুব ভালো লাগছে। এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, এনজয় করছি, মজা করছি। বর্ষাকাল শুরু হয়, মানে ঝর্ণাগুলো যখন পরিপূর্ণ থাকে তখনই আমরা চলে আসি। এসব ঝর্ণা শুধু পর্যটকদের মন কাড়ে না, স্থানীয়দের কাছেও জনপ্রিয়। ঝর্ণার পানিতে ভিজে পর্যটক ও স্থানীয় প্রকৃতি প্রেমীরা নেন আত্মিক প্রশান্তি। এখানে দেখি আসলে অনেক পর্যটক ভিড় জমায় যখন এই বর্ষাকাল আসবে, অনেক পানি পড়ে। এই পার্বত্য এলাকার সুন্দর সুন্দর পাহাড়ি বনে ঘেরা এই আমাদের ঝিরি ঝর্ণাগুলো যাতে টিকে থাকে, সেজন্য সবার সহযোগিতা কামনা করব। পাহাড়ের এই লাবণ্যতা ধরে রাখতে কোন ধরনের গাছ লাগালে ঝর্ণাগুলোতে সারা বছর পানি থাকবে, সেই বিষয়গুলো নিয়ে গবেষণার উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরাও জনগণকে উদ্বুদ্ধ করছি যে পাহাড়ে এই ঝর্ণা যেখানে আছে সেখানে যেন বাঁশঝাড় যদি আমরা লাগাতে পারি বা এই ধরনের পরিবেশ বান্ধব যে গাছগুলো আছে সেগুলো যদি আমরা লাগাতে পারি, তাহলে ঝর্ণাটি আমার মনে হয় সারা বছরই এখানে পানি ধরে রাখা সম্ভব হবে। রাঙামাটিতে প্রায় অর্ধশত ঝর্ণা উপভোগে প্রতি বর্ষায় এখানে আসেন কয়েক লাখ পর্যটক। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজায় 1 ঘন্টায় নিহত হয়েছেন অন্তত 150 ফিলিস্তিনি। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী ক্যাম্পের জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালায় সেনারা। সেখানে প্রাণ গেছে অন্তত 25 জনের। দক্ষিণাঞ্চলের খান ইউনিসে নিহত হন আরও 18 ফিলিস্তিনি। ভূখণ্ডটির উত্তরের বেইত লাহিয়ায় 5 জন নিহত হন এ হামলায়। উপত্যকার কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আকাশ, নৌ ও স্থলপথে একযোগে হামলা চলে। জাতিসংঘ বলছে, গেল 9 মাসে বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে উপত্যকার 70% স্কুল। $1941 সালের পর কানাডার টরন্টোয় একদিনে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। প্রবল ঝড় বৃষ্টির পর সেখানে দেখা দিয়েছে বন্যা। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 2 লাখ বাসিন্দা। বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ। আরো জানাচ্ছেন রজনী রহমান। এমন বন্যা ও বৃষ্টি গেল কয়েক দশকে নজরে পড়েনি কানাডার টরন্টোবাসীর। শহর জুড়ে ভয়াবহ বন্যা, নিমজ্জিত ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্টেশন। স্থানীয় সময় মঙ্গলবার শহরটিতে প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা 1941 সালের পর একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত।
এরপরই আকস্মিক বন্যা দেখা দিয়েছে শহর জুড়ে। পানি দ্রুত বেড়ে যায়, আমি গাড়িতে আটকা পড়ি, ভয় পেয়ে যাই। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আমাকে উদ্ধার করে। ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎবিহীন প্রায় 2 লাখ মানুষ। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতিল করা হয়েছে অন্টারিও লেকের বিলি বিশপ বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট। অতিবৃষ্টিতে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা, উপকূলীয়বর্তী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বন্যা কবলিত শহরের ক্ষয়ক্ষতি মোকাবেলা ও উদ্ধার তৎপরতা শুরুর কথা জানিয়েছেন স্থানীয় মেয়র অলিভিয়া। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।